শোন, কালকে তোদের পাঠিয়েছিলাম বোধহয় গ্রুপে, দেখেছিস তো? রাজস্থানে গ্রুপ ডি পোস্টে হ্যাঁ লগ্রান্ডসটাও বল, প্রেস্টিজে লাগছে, প্রেস্টিজে লাগছে। খুব তো এতদিন চেটে এসেছিল ইঞ্জিনিয়াররা ডোমের পরীক্ষায়, তারা এমএসসি বিএসসি এমকম করে ডোমের এতে অ্যাপ্লাই করে, মানে আমরা বললাম না পিএইচডি করে ডোমের অ্যাপ্লাই করেছে। রাজস্থানে তোর ল গ্রেডস এমবিএ পিএইচডি এমটেক বিটেক সব চলে গেছে। ৫৩,০০০ গ্রুপ ডির পোস্ট যেহেতু ডিক্লেয়ার করেছে, ৪৭ লক্ষ অ্যাপ্লাই জমা করেছে, ৫৩,০০০ পোস্ট। এবার সেখানে ল গ্রেডস এই শব্দটা কিন্তু ঢুকে গেল, এন্টাইটেলড হয়ে গেল। আগে কিন্তু এতদিন আমি দেখিনি, এতদিন ছিল এমএসসি পিএসসি এমকম পিএইচডি এমটেক বিটেক পর্যন্ত খিল্লি করছিল। এটা কিন্তু ঘটনা যে ডোমের পরীক্ষা খিল্লি হচ্ছে, এমটেক ঢুকে গেছে, পিএইচডি ঢুকে গেছে। আমি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত লক্ষ্য করিনি যে ল গ্রেডস বাজার এই জায়গায় নিয়ে চলে এসছে, কিন্তু পিয়নের জন্য ল গ্রেডস বিং অ্যাপ্লাই, পিয়নের পোস্টে এই লেভেলে চলে এসছে। আর কিন্তু কোনো হ্যাপি জায়গা নেই। তার মানে কম্পিটিশন আমাকে আরো ক্ষেত করছে। আগে মানে ওকালতি পাস করে অন্তত সংসারটা চালিয়ে নিতে পারতাম, ওকালতি পাস করে টাকা দিয়ে ওকে বুঝিয়ে বাজিয়ে বুঝুন বাজিয়ে দিয়ে আমি সংসারটা সাস্টেন করতাম। কারণ কি, তখনকার সংসার খরচা মাসে ১০,০০০ ১৫,০০০ টাকায় একটা উঠলে চলে যেত। ছেলে মেয়ে বাংলা মিডিয়ামে পড়তো, আর কি ছিল ওই তো মানে যেরকম আমরা দেখে ছোটবেলা থেকে বড় হয়ে এসেছি, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ততে ১৫,০০০ টাকা উঠকিল মুক্তার রোজগার করলে সংসার চলে যায়। কিন্তু এখন সবার ফ্ল্যাট, সবার ইএমআই, সবার গাড়ি, সবার ইএমআই, সবার ইএসআই, সবার রেজিস্টার, সবার ইএমআই, সবার ছেলে ইংলিশ মিডিয়াম, সবার বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া, মোটামুটি রোজগারটা চলে গেছে সবার ৪০,০০০-এর নিচে গিয়ে সেটেল হচ্ছে না। বাস্তবটা বুঝতে পারছি, ৪০,০০০ টাকা মানে ওকালতি করে রোজগার করা চাপ। কেন? কারণ আর্ধেক কেস তো পুলিশ সেটেল করে দিচ্ছে থানাতেই, ক্রিমিনাল লয়ার তো পুরো ১২টা বাজে দিয়েছে, ও সব কোর্টে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, যাবে না। এবার দ্বিতীয় হচ্ছে তুই মানে এটা আমাদের বাস্তব, আগে এটা মানে আমাদের রূঢ় বাস্তব বলছি, মানে বলা উচিত নয়, মানে বলা উচিত নয়, কারণ তোদের বলবো না, কাদের বলবো, তো জাত ভাই আমরা এক জাতের লোক। আমরা আগে একটা দেখে কি হলো ২,০০০ টাকা, ২,৫০০, ৪,০০০, ৫,০০০ টাকা যা ইচ্ছা বলে দেবো, সে চক্কর পেটে আবার আসতো। হ্যাঁ, আর আসছে না কেন রে ভাই? সিভিল কোর্ট থেকে যে ফচকে গুলো সিভিল কোর্টে ৫০০ নামাতে পারতো না, আর গিয়ে হাইকোর্টে ইন্টারভিউ করে ওখানে ঢুকে গেছে, বসে গেছে টুকু মূল্যে। হ্যাঁ, এটা ৫০০ বেল ৫০০, ৭০০ দাও দাদা। ২,০০০-এর ছেড়ে আগে আমি কথা বলে ২,০০০ ঘুরে গেছো, ঠিক আছে ১,৫০০ আমি জানি আজকে কামিয়ে ১,৫০০ ঘরে যাবো, কি ২,০০০ ঘরে কামিয়ে যাবো, কি অন্তত আজকে ৫,০০০ যেটাই বলে দিয়েছি সেটা রেগুলেশনে ৪,০০০-এ খেলে দেবো। আসছেই না কেন? সেটা কোথাও ৫০০ সেটেল হচ্ছে। আর এখন আবার তো সব ওই ড্রাফট গুলো পাতি অনলাইনে দিয়ে দিয়েছে, সব পাতি ডাউনলোড করছে পিডিএফ। আর কি ছিল? ওইটুকুই তো ছিল গুরুবারা বিদ্যে ড্রাফটিংটা অ্যাপ্লিকেশন, সেটাও তো গুরুবারা বিদ্যে পিডিএফ সে ১০ টাকা দিয়ে দিচ্ছে, ১০০ টাকা দিয়ে দিচ্ছে। অথচ সব চ্যাংলা এই বছর পাস করেছে, ড্রাফট ডাউনলোড করছে ৫০০ টাকা। সে ৫০০ টাকা মানে তার আজকে ভালো, সে কেএফসিতে বসে গার্লফ্রেন্ডকে নিয়ে খেয়ে বেরিয়ে চলে যাবে বাইকের তেল ভরে। কিন্তু আমার সংসারটা তো চলবে না, আমার তো ২,০০০ টাকা ডেলি খরচা, তুই ৫০০ টাকায় চালিয়ে দিবি। কিন্তু তুই যেটা পারিস আমিও তো সেটা পারি। কিন্তু আগে তুই অতটা সরব করেছিস, এখন তুই যদি ৫০০ টাকায় অফার করছিস, আমি ২,০০০ টাকায় অফার করছি, ক্লায়েন্ট এখন চায় না। আগে ক্লায়েন্ট আইনকে ভয় পেত, এখন যেভাবে রোজ মিডিয়াতে দেখছে হাইকোর্টকে এ খিলি করছে, সুপ্রিম কোর্টকে ও খিলি করছে, ও ওকে চাপছে, ও ওকে আইনকে নিয়ে এত ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি হচ্ছে না। আর ইদানিং যা হচ্ছে সব রাজ্যে দেখছে, তো দেখে মানে বুঝে গেছে ঠিক আছে ম্যানেজ করে নেওয়া যাবে, আমরা আবার কিছু বাবা ১৮ ভাগ উকিল বাবা, পুলিশ বাবা, বাবা মাই ডিয়ার লোক, চলো সব শিখে গেছে পাবলিক। আগে লোকে পুলিশকে বিরাট একটা ভয় করতো, এখন সেই ভয় আছে। আগে কোর্টকে মানে উঠে বাবা ভয় ছিল, এখন আছে নেই। তাহলে এখন কি হচ্ছে, গিয়ে ব্যাপারটা ম্যানেজ করে নেবো। এবার তুই বসে আছিস যে আমি হাইকোর্টে আদৌ করে ব্যাখ্যা করেছি, তোর সংসার খরচাটা ৪০,০০০ ঠেকিয়ে দিয়েছিস। ছেলের ইংলিশ মিডিয়াম, দুটো ছেলে হলে আবার দুটো ইংলিশ মিডিয়াম, বাস হ্যানা ত্যানা করে আরো সবকিছু করে তুই যেখানে খরচা তুলে দিয়ে গেছিস, ইএমআই, বাড়ির ইএমআই, ফ্ল্যাট গাড়ির ইএমআই করে ৫০-৪০,০০০ টাকা তোর রয়্যালটির দরকার।
এবার তুই যেটা আগে 2000 টাকা চার্জ করতিস এখন তুই 500 টাকায় পাবি না, পাবি? তাহলে তোর অপশনটা কি? এবছরে এখন থেকে সব ইউনিভার্সিটি গ্রুপে দিচ্ছে, অ্যাডমিশন চলছে। পারুল জেআই সব তো বলেছে। আগে শুধু তোরা ছিলি সুরেন্দ্রনাথ, হেরম্ব, যোগেশ, এরা। আগে অন্তত বাজারে যদি 5000 ঢুকতো, এখন কত ঢুকছে? 15000 ঢুকছে। ব্যাপারটা বোঝ বস, আমার খুব ভয়ের ব্যাপার। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের সময় পেরিয়ে এসছে। তোদের পুরো জীবন পড়ে আছে, আগামী দিনে তোরা পা রাখবি কর্মের জগতে। তোদের বউ বাচ্চা, সংসার, তোদের শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে হবে। আমরা তো, আমাদের এখন দুঃখ কি, আমরা যে রেলা করতাম সেই রেলাটা বাজারে নেই। আমাদের সেই গোল্ডেন এজ তোরা জীবনে দেখতে পাবি না। আর আগামী দিনে যদি উকিলের টেসলা নিয়ে চলে আসে, উকিল লাগবে না, এই চ্যাটবক্স নিয়ে চলে যাও। টেসলা দিয়ে দিয়েছে 500 টাকায় চ্যাটবক্স দেখছি, হাইকোর্টে গিয়ে দাঁড় করে দিয়েছে, আর্গুমেন্ট শুরু করে দিবে। বা 200 টাকায় বলবে অন করে দেবে মেশিন, আমার এখান থেকে পুরো ওখানে আর্গুমেন্ট শুরু হয়ে যাবে। হিউম্যান বিং এরই দরকার নেই। আরে ওখানে একটা ডাক্তার লাগে যে রোবোটিক একটা লন্ডন থেকে বসেছে চালাচ্ছে, সেটা এখানে এসে অপারেট হচ্ছে। কিন্তু এ টেসলা যা শুরু করবে, বলবে যে কাউকে লাগবে না। আছেটা কি? পুরো জাজমেন্ট ঢুকিয়ে দেবো, পুরো বেয়ার ঢুকিয়ে দেবো, যত বছরের হিস্ট্রি ভার্সেস সব ঢুকিয়ে দেবো, বাস রইল যা যা শুনবে তো যা দেবে, জাজও পাল্লা হতে বাকি লাগবে। থরি না আছে, ওর যা কাছে আছে, আর তোর ব্রেনে থরি ও খবরিতে থাকবে না। তা ওইটা যদি আমি রেখে দিই, এবারে যেমন এখন আমরা বলছি যে এআই সার্জারিতে 99.99% সাকসেস ইন কিডনি রিপ্লেসমেন্ট, হিউম্যানে কত? 95%। তো আমি যদি 2 লাখ টাকা খরচা তোকে দেবো ডাক্তারি, সেখানে আমি যদি 2 লাখ টাকার কমে 1.5 লাখ টাকায় আমি পেয়ে যাই, এবং সেখানে 99.99% সাকসেস পেয়ে যায়, তাহলে আমি 95 কে 2 লাখ টাকা দিয়ে কেন কিডনি ট্রান্সপ্লান্ট করাতে যাবো? তুই চার্জ করবি কত? 2000 টাকা। টেসলা বলবে চলো একদিনে আমি বারাসাত কোর্ট, ব্যাংশাল কোর্ট, আলিপুর কোর্ট, আজমের কোর্ট, পাটিয়ালা কোর্ট, সারা ইন্ডিয়ার সব ডিস্ট্রিক্ট কোর্টে একদিনে অ্যাপিয়ার হবে। তুই তো পারবি না, তোকে তো একদিনে একটা সময় একটা জায়গাতেই অ্যাপিয়ার হতে হবে। তো 2000 টাকা না হলে চলবে না। কিন্তু টেসলা বলবে ভারতবর্ষের যতগুলো কোর্ট আছে সিভিল কোর্টে আমি আমার পাঠিয়ে দিলাম, 50 টাকা করে দাও, খেয়ে বাঁচতে পারবি? 50 টাকা হয়তো 50 টাকা দাও, আমার সার্ভিস নাও, ও আর্গুমেন্ট করে দেবে। সবেতে তো বিরাট আর্গুমেন্ট না, প্রসিডিওর মেনটেন করতে দাঁড়িয়ে যাবে। তখন কি করবি? কখন মারা যাবে, মানে এখন চাইনি ভাবছিস দেখি? এখন তো অলরেডি প্রাইভেট কলেজে মানে খেয়াল এসে গেছে, সেখানে তো অলরেডি মারা গেছে অর্ধেক। আগে 5000 উকিল আসতো, এখন 15000 উকিল বাজারে আসছে। হ্যাঁ, তুই আরো ডিপ্রেস করছিস, আমি একটু রয়েছে করছি, কারণ ব্যাপারটা এত ডিপ্রেসিভ অপটিমিস্টিক তো থাকতে হবে। আমি বলছি 5000 প্রত্যেক বছর মার্কেটে ঢুকতো, এখন 15000 ঢুকে গেছে। তাহলে আমাকে বল, প্রত্যেক দিনে কোনো একটা, তুই তো একটা কোর্টেই থাকবি, কোনো একটা কোর্টে পার ডে 1000টা করে ফাইল হচ্ছে, গল্পই নেই। অর্ধেক তো পুলিশ থানায় সেটেল করে দিচ্ছে, আর অর্ধেক যেখানে যা আছে সিনিয়ররা খেয়ে দিচ্ছে। তাহলে আমরা কোথায় যাবো? আর তার মধ্যে তো 500 টাকায় ও সেটেলমেন্ট হচ্ছে। তাহলে আমি কি 50,000 টাকা রোজগার করবো কম? তাহলে তো আমাকে সুপ্রিম কোর্ট ওই লেভেলটা নিতে হবে। আমি দাঁড়া এইটা জায়গাটাই তো আনতে চাইছিলাম। তুই এই যে ডিপ্রেসটা হয়ে বলি চাপ লাগছে স্যার, আমরা জীবনটা কয়লা মনে হচ্ছে, এই জায়গাটাই জাস্ট আমি তোকে রিফ্লেক্ট করতে চাইছি। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো বেঁচে বেরিয়ে লাইফটাকে গ্লোরিয়াস করার টাইম আছে বস। কিন্তু এখন তুই ওয়েস্ট করছিস কিসে? যাতে ইচ্ছা হয় 500 টাকায়, নয় 2000 টাকায়, নয় গার্লফ্রেন্ডে, নয় এন্টারটেনমেন্টে, নয় মোবাইল স্ক্রলিং। এইটা যদি এই ফেজে তোদের প্রত্যেককে বলছি, যদি হড়কে যায় জাজ সিট, জুডিশিয়াল যদি না কাটতে পারিস না, উকিল হয়ে কিন্তু সার্ভাইভ করতে পারিস। রাইটটা পরের কথা, তুই উকিল, তোর রাইটস, আমরা রাইটশিপের কথা বলি, রাইটশিপ আসবে না যেখানে সার্ভাইভাল নেই। তুই সার্ভাইভ করতে পারবি না। আমি এই জন্য চাপটা দিচ্ছি যে এখনো সুখে আছিস, দুবেলা ভালো মন্দ খাচ্ছিস, একটা রিল্যাক্স লাইফে রয়েছিস। কিন্তু যদি মনে কর বউ বাচ্চা সংসার রোজগার তলানিতে ঢেকে গেছে, বাবা মার ছাতা মাথার উপর থেকে সরে গেছে,
আর সার্ভাইভ করতে পারবি? তখন তখন আর পড়তে পারবি? বাবা মার ছাতাটা যদি সরে যায়, সংসারের দায়িত্বটা যদি চলে আসে, বউ বাচ্চার যদি দায়িত্ব চলে আসে, তখন আর এই জুডিশিয়ালের হবে? হবে কারুর? হবে না। সময় এগোচ্ছে, মেয়েরা বিয়ে তাদের একটা সংসারের দিকে এগোবে, চাপ আসবে, তোদের দিদি দুদিন পরে একটা আসবে, কতদিন আইবুড়ো হয়ে থাকবি, ব্যাচেলার হয়ে থাকবি, প্রেশার আসবে, বিয়ে করবি, পুরো জঙ্গল রাজে চলে যাবি। কার বাবা মা কতদিন সার্ভাইভ করবে আমি জানি না, কিন্তু আমি বলছি এখনো তোদের যদি আমি এই ক্লাসটাকে ধরি, আগামী 1-2 বছরে তোদের লাইফ এমন কিছু হেলে নেবেন, চেঞ্জেস আসছে না। এই 2 বছরটাকে একবার ওদিকে চলে যাওয়া মানে কি, আমার না ক্লায়েন্ট খুলতে হবে, না বটগাছ তলায় টুল নিয়ে বসতে হবে, না টিনের চালের তলায় থাকতে হবে, না দাদা বিল করাবেন 500 টাকা, দাদা বিল করাবেন 2000 টাকা, 1000 টাকা, ও দাদা আমি করে দেবো 100 টাকা, এসো না। ও বলো ডিভোর্স করবে? ডিভোর্স করো না, না একদম ওর সামনে থাকা যায় না, 498 করো, ডিভোর্স করো। আমি তার ঘরে ইনজেক্ট করে ঢুকে দেবো, 498 করো তুমি আগে, আমি বুঝে নেবো। এত অত্যাচার বলেছে, ডিভোর্স করো, আমি আছি। তোদেরও তাই করতে হয়, এখন করতে হয় না? ওকে জিজ্ঞেস কর, প্র্যাকটিক্যালটা ও জানে। না আমি বলছি, তোরা তো এখনো হ্যাঁ হ্যাঁ দাঁড়া, কি বলছে লাইভ টেলিকাস্টটা শুনি, কি হয়েছে কি বল? হ্যাঁ আগামী দিন যাবি ডাকছে, ও এসো না, আমি কি বলছি, মানে উপমা, মানে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ডিভোর্স করাতে 500, বোর্ড লাগবে 2 দিন পরে, ডিভোর্স করাতে 500, 490, 200, হ্যাঁ খাবারের মেনু চার্টের মধ্যে ঝুলবে। হ্যাঁ এভিডেভিডের হয়েছে, আমি আরো একটু নেমে আসছি টাউনালে, যে এরপরে ডিভোর্সের কত টাকা, 498 এর কত টাকা, বেল কত টাকা, মানহানি কত টাকা, এই কত টাকা, সম্পত্তি কবজা করা কত টাকা, ছাড়ানো কত, একদম পুরো মেনু কার্ড চলে যাবে সাপ্লাই। এবার সেখানে তুই ওর পাশে 500 লাগিয়েছিস, দাঁড়া 375। হ্যাঁ তোকেই বলছে, তোর গায়ে তো ছাপ নেই অ্যাডভোকেটে, ওকেই আমার একসাথে ডিভোর্স করা হয়েছিল। তো দেখ ব্যাপারটা আমরা হাসছি, কিন্তু ঘটনাটা হচ্ছে এই পুরো ডিলেমাটা থেকে, এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা কি? এলিম মাই লর্ড বলো, ঠিক আছে? আজকে 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ গাড়ি রেডি আছে, ওগুলি ব্যাগটা তুলে দিবে, এদিকে গাড়িতে ইকো পার্কে চলে যাবে। ও বুঝতে পেরেছে, পাপি বলতো না দিলীপ ঘোষ বলে, আমি জানি তোরা কোথায় কিসে বলছিস, আমি সব জানি। আমি সেই জন্য বললাম, ব্যাগটা ফেললাম, সোজা আমরা ইকো পার্কে চলে গেলাম, বা কোনো একটা রেস্টুরেন্টে চলে গেলাম, বা বাড়িতে এলাম, ঘুরে পড়লাম। আবার পরের দিন মাসের শেষে ব্যাংকে একবার টিং টং। তারপরে তো বাকিটা আর বললাম না, টাকা পোড়া টাকার গল্প তো বললাম না, ও বলতে বলা যাবে না, বলা বারণ, টাকা পোড়া গল্প আছে। তারপরে আমি কনসালটেন্সি আনঅফিসিয়াল আছে, লাইভ রিল্যাক্স, কত লাখ খানেক মাসে চাই, 1.5 লাখ চাপ আছে, দেখতে পাচ্ছিস কোথাও চাপ আছে? আর তুই বল, তুই কত বড় অ্যাডভোকেট, মাসে লাখ টাকা কামিয়ে নিবি ব্যাংক কোর্টে, সিভিল কোর্টে, বা এই যে কোনো একটা কোর্টে দাঁড়িয়ে। আর বললাম না বড়া ভাজে, জানিস তো কড়ায় বড়া ভাজার গল্পটা, আর আগেরটা বললাম না, বুঝতে পেরেছিস? বড়া ভাজছে কিছু আছে, আমি তোকে পরে বলতে পারবো। সেটা হচ্ছে যেমন ওখানেও চলছে কপিল সিব্বল মহাশয়, অভিষেক মনু সিংহ, এটা কি আসলে কি বুঝতে পেরেছিস? সবকিছু মানে জমিদারি নিয়ে ওই লবি তৈরি, তুই পারবি তো? চুল সবকটা কাঁচা, 30-35 বছর বা 2 পুরুষ 3 পুরুষ ধরে ওটা হয়ে আছে ওখানে, তুই ফার্স্ট জেনারেশন লয়ার,
ফার্স্ট জেনারেশন লয়ারের চাপ কত জানি, যারা মনে কর 3 জেনারেশন লয়ার, যেমন আমরা সে গয়ায় গেছিস, গয়ায় গেলে পান্ডাদের কাছে কি থাকে বলতো, তার তোর দাদুর আমলে কে পিণ্ডদান করে গেছে তার পুঁজি তার কাছে আছে, মনে কর 4 পুরুষের কি পুঁজি তার কাছে, মানে তার ক্লায়েন্টশিপ। সেই রকম তোর দাদু উকিল, তোর বাবা উকিল, তুই উকিল, তাহলে তোর দাদুর ক্লায়েন্ট তোর বাবা, সেই যে পেয়েছে তার 3টে ছেলে তাদের ক্লায়েন্ট। এরকম কেস বাড়তে 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 তুই যখন এসে নাতিকে দেখছিস তখন তোর কাছে কনস্ট্যান্ট মোটামুটি 500-750 ক্লায়েন্ট বেস রেডি। তার মধ্যে ঝামেলায় যদি 10টাও ফেসে থাকে তোর মাসের সংসার খরচা বেরিয়ে যাবে, বুঝতে পারছি হিসেবটা। কিন্তু তুই যদি ফার্স্ট হ্যান্ড লয়ার, তোর কোনো ডেটাবেস নেই, তোর কোনো জাবদা খাতা নেই, কোনো ক্লায়েন্ট বেস নেই, তোর মাসের খরচাটা বেরোবে কোত্থেকে, ভালো করে বুঝতে পারছিস? যদি আমার দাদু থেকে আমি পর্যন্ত আমাদের টোটাল 1000টা ক্লায়েন্ট, 1000টা ক্লায়েন্ট কি অত হয় না, আরো বেশি হয়, মোটামুটি এক জীবনে মোটামুটি 2-5 হাজার ক্লায়েন্টে যায়। 5000 ক্লায়েন্টের মধ্যে যদি মনে কর 30টা ক্লায়েন্টেরও ঝামেলা ফাঁসে, তাকে খুঁজবে, আমাকে খুঁজবে। এবার 30টা ক্লায়েন্টের মোটামুটি মালকড়ি আমি যদি মাসে পাই, আমার সংসারটা আরামসে চলে যাবে। কিন্তু তুই যদি ফার্স্ট হ্যান্ড জেনারেশন লয়ার হোস, তোর পক্ষে কি সম্ভব ওই ক্লায়েন্ট বেসটা তুই বানাতে বানাতে তোর গল্প শেষ, তোকে ওই মেনু কার্ড ঝোলাতে হবে, তোর দুপুরুষ যাবে, তারপর কিছু হবে, বুঝতে পেরেছি? ফার্স্ট হ্যান্ড লয়ার আর একদম চুল পাকিয়ে শেষ এন্ডিংয়ে। আর এখন যেভাবে টেকনোলজি ইভলভ করছে, আগে ছিল ওদের মাথায় যা আছে সেটাই কাজ, এমন কিছু দরকার নেই, তো সব রেডিমেড। আগে ড্রাফট খুব ভালো, একটা ভালো লয়ার লিখতে পারে, এটা তার ক্রেডিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি ছিল, বা তার একটা জ্ঞান ছিল যে আমার মতন লিখুক না প্রপার্টি ডিড বা ডিড ট্রান্সফার ডিড লিখুক না, দেখি শিখতে হয়েছে। মারবি পিডিএফ ঝরঝর করে 1000টা ফাইল লাগিয়ে দেবে, হ্যাঁ, যে কোনো জায়গায় কি উকিলের মেনলি কি তো ড্রাফটিং, তো ড্রাফটিং তো এখন রেডিমেড। আর কি আর্গুমেন্টও এখন দিয়ে দিচ্ছে না, দ্য অ্যাপ ইজ দেয়ার, ফ্যাক্টস নেই, শুধু তুই কন্টেন্ট আপলোড করবি, দ্যাট ইজ দ্য মানে সামারি অফ দ্য ফাইল, ও অ্যানালিসিস করে তোর সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। টিআরপিসি তে কি ছিল, বিএনএসএস এ কি হয়েছে, বিএসএ সব নিয়ে ঘেটে ঘন্ট করে সামারি কি আর্গুমেন্ট হবে তোর সামনে পুরো রেডি করতে হচ্ছে। কারণ কোর্টে আমরা সিনেমায় যেটা দেখি সেটা তো কোনো ভ্যালিড নেচার নেই যে আমাকে আর্গুমেন্টই করতে হবে, আমি রিটেন আর্গুমেন্টও জমা দিয়ে দিতে পারি আজকে। তো রিটেন আর্গুমেন্ট জমা দেওয়ার জন্য কি দরকার? ফাইলটাকে ঠিক করে স্টাডি করা, তার লুপহোলসটা বার করা, তার পয়েন্টগুলো ডিরাইভ করা, তার এগেইনস্টে আমার স্টাডি সাজিয়ে দেওয়া, রেফারেন্স দিয়ে দেওয়া, সাইটেশন জাজমেন্ট দিয়ে দেওয়া। তো এটা যার মধ্যে প্যাক করা আছে সমাজ পর্যন্ত, মনে কর পুরো অ্যাক্ট, বেয়ার অ্যাক্ট আর সেকশন সব এবং পুরো প্রিভিয়াস ইয়ার প্যাক করা আছে, তাকে যদি আমি করতে দিই সে তোর থেকে ভালো করবে না খারাপ করবে? এটা কি এখনো সফটওয়্যার নেই ভাবছিস না অ্যাপ নেই ভাবছিস? তো তাহলে আমি তো জাস্ট আপলোড করে দেবো, দিস ইজ দিস। যদি আমি এআই কে বলতে পারি যে আমার এইরকম একটা ভিডিও লাগবে, যে আমি ক্লাস করছি, যে ভালো একটা ক্লাসের ভিডিও বানিয়ে দাও, সে কোথা থেকে ভিডিও ঝেঁটে নিয়ে একটা ক্লাসের ভালো ভিডিও বানিয়ে আমাকে যদি দিয়ে দিতে পারে এত সোর্স থেকে, তাহলে তোর কোর্টের ওই কটা টেক্সচুয়াল ম্যাটারকে সাজিয়ে তোকে প্রেজেন্টেশনটা রিটার্ন দিয়ে দেবে না? তা তুই ওটা তো ধর। তাহলে আমি যদি মনে করি একদম লজ্জর উঠি, মানে আমি বলছি আমি লজ্জর, আমি কি করবো? 50 টাকা 100 টাকা দিয়ে ক্লায়েন্ট জানে না ঝেড়ে নেবো, অ্যাপটা নামিয়ে নিলাম, নিয়ে কি করবো, মালটা জাজ সাহেবের কাছে ধারি করবো। তো তুই 2000 টাকা নিবি কোন হিসেবে বলবো? আগে তো ওটার জন্যই 2000 টাকা নিতাম। ঠিক বলছি না ভুল বলছি? এখনো পাবলিক জানে না, অনেক পাবলিক বোঝে না বলে এখনো তোরা করে খাচ্ছিস। যারা সেনা, যারা বুঝে গেছে ব্যাপারটা জানে, তারা কিন্তু তোকে 2000 টাকা দিতে আসবে না বস। সবাই বুঝছে, কিন্তু যারা এখনো দেহাতি গুলো ব্যাপারটা রয়েছে, ওই জায়গাটা ওরা বোঝে না, ওরা শুনলে ছুটে চলে এলো। এখনো অনেকে স্মার্টফোন চালাতে জানে না, ব্যাপারটা এই ডিফারেন্সটা এখনো আছে বলে হয়তো আরো আগামী 5 বছর তোরা সার্ভাইভ করবি। এরপরে কিন্তু পুরো কোল্যাপস হবে মার্কেট, খাঁখা করবে, কোনো ক্লায়েন্ট থাকবে না। কেন বলতো? অনলাইনে যদি আমি এফআইআর করতে পারি, আগামী দিনে আমি অনলাইনে আর্গুমেন্ট বসতে পারি। One app will help me via argument. আমার উকিল সফটওয়্যারে জজ সাহেবের কাছে রিপিটিশন মানে রিটেন জমা দেবে।
একটা লিগাল ফর্ম। কথা বলছো? আমার কাছে কথা হচ্ছে এগুলো করাতে পারি, যা ঝাঁট হবে তাই ঝাঁট হবে। তোরা যে ল করছিস, একটা কোম্পানি করবে, সে কামাবে, সব ঠিক আছে, তোরা এত এত লয়ার কি করে খাবে? ওদের 40-50 হাজার টাকা রোজগার কি করে? এই ত্রুটি আজ থেকে 3 বছর পরে ল থেকে বেরিয়ে 50 হাজার টাকা কি করে মার্কেটে? 50 হাজার টাকা না রোজগার করলে তো মাসে এখন সংসার চালাতে পারবে না, ছেলেদের কথা। তাহলে 50 হাজার টাকা তোর কে মনে হচ্ছে, কোন ক্লায়েন্ট আছে তোকে কি মামলা করবি? তোকে 50 হাজার টাকা দেবে, ক টাকা মামলা করবি এই বল? খুব বাস্তব কথা বলে যদি তুই ক্লাসের মধ্যে একটা মানে ছেলে হিসেবে বলছি বলে তুই ভাবিস না, আমি মেয়েদেরও বলছি, সবাইকেই বলছি যে যদি আমি সেলফ সাফিসিয়েন্ট হতে চাই, আমার রোজগার একটা যদি প্রফেসর 70-80 হাজার টাকা রোজগার করে, তাহলে আমারও তো ডিজার্ভ করি আমি 40-50 হাজার টাকা রোজগার করি। কি করে করবি? কোর্টে প্র্যাকটিস করে আমাকে বল। তাহলে হবে না যখন তুই এখন 3 ঘন্টা কেন দিচ্ছিস না? এত যে আমি কোদাল, খুন্তি, হাতা, লাঙল কি কি নিয়ে নেমে পড়লাম মাঠে তোদের বোঝাতে, কেন না? পারপাসটা কিছু আমার করতে হবে, কি পারপাস? এত বললাম কেন? একেবারে এক ছন্দে তীর মেরে ওদিকে চলে যা, যে হলো রেট দেবো, গাড়ি দেবো, ইকো পার্ক চলে যাবে। যদি তোর ইকো পার্কে অ্যালার্জি থাকে তুই সিটিজেন পার্কে চলে, যদি পার্কে অ্যালার্জি থাকে তুই নিকো পার্কে চলে, রাইট গো? মানে আই মিন টু সে, আমি তার অন্য কিছু ওদের রিল্যাক্সিং দ্য লাইফ, সুদিং দ্য লাইফ, এনজয় দ্য লাইফ। তোর মনে হয় তুই যাকে মাই লর্ডশিপ বলছিস তার লাইফে কোনো ডিরেক্ট চাপ আছে? তোকে এই যে চিন্তা করতে হচ্ছে স্যার কালকে বারাসাতে বাইক ভাগাতে হবে, কালকে ওই কোর্টে স্যার বাইক ভাগাতে হবে, গিয়ে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে অ্যাপিয়ার হতে হবে, এই হেডেকটা থাকবে তো? প্রতিদিনের ক্লায়েন্ট কোথা থেকে আসবে, হেডেকটা থাকবে। তোর এখন হেডেক শিখে যাস কি বলে? হেডেক শিখে গেলে প্রত্যেকদিন কোন ক্লায়েন্টের কবে কি, মানে এটা জীবনটা পুরো কয়লা হয়ে আছে। এখনো কিছুই নেই, এখনো ছাতাগুলো আছে, ছাতাগুলো সরিয়ে দিয়ে ভাবছে মাসে 50 হাজার টাকা রোজগার করতে হবে। একবার দেখ, চাকরিটা চেটে দেখ মার্কেটে নেই, দুবার সব সরে দেয়, এই মাসে আমি 50 হাজার টাকা রোজগার করবো, 3 মাস টার্গেট নিয়ে করে দেয়। সামান্য আমি গাড়ি নিয়ে আসি এখান থেকে কোনো পুলিশ কোর্ট থেকে আলিপুর জজ কোর্টের মধ্যে, মানে আলো চশমা পরে কতবার চেঞ্জ করবে, কত বুঝবে, বাইকে কত করে ঘাম ধরছে, করে একবার পুলিশ করে যাচ্ছে, একবার আসছে, করে পুলিশ করে যাচ্ছে, আবার জেলা করে আসছে। তার মধ্যে অনেকে বাইক নিয়ে হাঁটছে, মানে বিধ্বস্ত। এটা ল হচ্ছে আমরা বলি লার্নেড, উচ্চশিক্ষিত লার্নারদের অবস্থা। তুই শুধু ফুটপাথের, তুই একদিন শুধু দাঁড়িয়ে থাক ওই পুলিশ কোর্টের গোপালনগর। আমি রিয়েলিটি জানিস তো, বাকিগুলো তো বাচ্চা ছেলে জানে না, তাদের জানাচ্ছি বাচ্চা ছেলেগুলো যে দেখলে পরে মায়া হয়। আর নতুন গুলোর তো পুরো 12টা বাজিয়ে রেখে দিয়েছে সিনিয়র, ছুটতে দেবে না। যেখানে পাই না আবার তোকে, তুই যদি 50 হাজার কামাচ্ছিস, তুই আবার 10,000 ছাড়বি তার মধ্যে। অতএব ইটস আ টু টাইম হাই টাইম। চাষিটা এখনো থাকবে, এখনো যত এসে যায়, যতদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল থাকবে, কাউন্সিলর, বিধায়ক থাকবে, জাজকে রাখতেই হবে। কারণ লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তিনটে ট্রায়াঙ্গেল, এ যদি হতে যায় তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী হতো, রাষ্ট্রপতি হতো, সব হতো। জাজকে আমি কখনো রিপ্লেস করতে পারবো না। ইঞ্জিনিয়ার ক্যান বি রিপ্লেস, যে কোনো জায়গায় সব রিপ্লেস হবে, কিন্তু জাজশিপ, কলেজিয়াম ক্যানট বি রিপ্লেস। সেই জন্য বলছি এখনো হাই টাইম আছে, বস একবার ওদিকে ঢুকে যা। কারণ তুই ভাবছিস আমি স্যার বলছে আছে, থাকবে, আমি তো পাবোই না। সংসারের চাপ, প্রেশার, বয়সের চাপ, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার চাপের পরে আর পাবি না, ঘেটে ঝরঝরি হয়ে যাবি। এই সুখের সময়টা বাবা মা মাথার উপর আছে, সাপোর্ট দিয়েছে, টোপকে ওপাশে চলে যা, বেঁচে যাবি। নইলে সারাটা জীবন কিন্তু কয়লা কয়লা কয়লা। বার বলছি, বুঝতে পারবি না কি হালে, মানে হাল হবে। তুই নিজে জানিস সবটা, কিন্তু তাও একটু 1-2 বছর আত্মসংযম করে একদম বুলেট হয়ে নামতে পারছিস না। কিন্তু ওই লাইফটা তুই বাড়ার সাথে ছুটতে পারছিস। এইটাই তোদের বোকামো। মানে এটা কি বোকামো বলতো? আমি যে বোকামোটা করি, আমিও অ্যাক্সেস বোকা। কি জানিস সিগারেট খাওয়া কি ইনজুরিয়াস টু হেলথ? এত বড় বড় ছবি দেখছি, এত বড় বড় লেখা দেখছি, তাও 1 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া মগজে না দিলে এনার্জি পাচ্ছি। এইরকম পাপি, বাকিটাই হয়নি, কিন্তু এই কেসে তো আমরা ওইরকম পাপি হয়ে গেছি। কিরকম পাপি হয়ে গেছি? জানি খেলে ক্ষতি, তবু খেয়ে যাচ্ছি। তুই জানিস ল করলে ভালো, মানে জুডিশিয়াল করলে ভালো, তবু না করে বারাসাত করে ধান্দায় চলবে। জানিস সেটা তোকে সাস্টেন করাবে না, সাময়িক একটা ফিলিং দিচ্ছে, বুঝতে পারলাম।
দয়া করে তোদের আর মোটিভেশনের দরকার আছে? দরকার নেই তো ভাই। আমি মোটিভেট করলে বলতে ডিপ্রেশন দিয়ে দিলাম, তার মানে তুই ভেবে রেখেছিলি যে তুই জাজ না হতে পারে লয়ার হয়ে খেয়ে দিবি। তাহলে আমি ডিপ্রেশনটা কোথায় দিয়েছি? এই ভাষতি আমি ডিপ্রেশন কোথায় দিয়েছি? আর আমি বললাম জাজ না হলে লাইফ পায় না, এটা কি আমার ডিপ্রেশন দেওয়া? তার মানে কি ভাবছিস? আরে জাজ হলে হবো, না হলে তো উকিল হয়ে গেছে, এটা যদি ভাবিস তাহলে কিছু বলার না। আমি বলতে চাই যে জাজ না হলে আর কিছু হবার নেই, জাজ না হলে আর কিছু হবার নেই জীবনে। তো সেখানে তাহলে ডিপ্রেস হবার জায়গাটা কোথা থেকে? যা পরিস্থিতি বলে ও এগুলো হচ্ছে তোদের ওই গিয়েছিল আর একটা নৌকা, স্যার জাজ না হলে কি হয় খাবি, এই কনফিডেন্সের জায়গাটা কোথাও লেয়ার আপ সাবকনসিয়াসে হয়ে আছে, যার জন্য যখন ওইটা পুরো ব্ল্যাঙ্ক দেখালাম তোরা একটুখানি সেটি হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। জার্সিট যদি না হয় তাহলে ওকালতি করে খাবো ভেবেছিলাম, সেটা তো হবে না। ওকালতি তো পড়তে এসেছিলাম, জার্সিট থরি না পড়তে এসেছিলাম, জুডিশিয়াল কি থরি পড়তে এসেছিলাম, আমি কি পড়তে এসেছিলাম? উকিল হবে। সেইটা পুরো আপনি তছনছ করে দিচ্ছেন ভেঙে। আমি অন্যায় করেছি, তাহলে সরি আর বলবো না কোনোদিন। সত্যি কথা বলে জগৎটা দেখিয়ে যদি পাপ করি তাহলে আর করবো না, কিন্তু এখনো যদি না জাগিস ভেসে যাবি। এটা আবারও আপগ্রেড করিয়েছে নাকি? অপোনেন্ট আপগ্রেড করিয়েছে নাকি? এখন তো সব জাজেরা তো না, তোদের তো সিভিল কোর্ট তো যায়, আমাদের তো সব হাইকোর্টে এখন গেছে, জলপাইগুড়ি কোর্ট প্লেয়ার কি হাইকোর্টের ব্যাপারটা আলাদা চলে। আমাদের তো হাইকোর্টের ব্যাপার তো হয় না। এবারে আমি যদি না প্রেজেন্ট থাকি, আদার সাইড এসে সুন্দর আমার এখান থেকে সুন্দর কি চলে যাবে, এটা না মাল করিও তো দেবে না। তুই যদি অ্যাপিয়ার না করিস তোর পার্টি থেকে মাল করি দেবে, তাহলে ক্লায়েন্ট মাল করি দেবে অ্যাপিয়ার হওয়াতে। সেই গিয়েও যদি তোর অপোনেন্ট সুন্দর করে শুনিয়ে দিয়ে চলেও যায়, তুই যদি কিছু না বলিস ঘুমো, অন্তত অ্যাপিয়ার হয়েছে সেটা প্রমাণ হলে তোকে হ্যাঁ ফিসটা তো দেবে। তুই চাস তুই বসে বসে ফিস পাঠিয়ে দাও, তো এটা মানে প্রফেশনাল এথিক্স এর বাইরে চলে যাবে, তাহলে সে তো দৌড়তে হবে। যেটা হারা তো তোদের, ওই জন্য তো আমাদের বলেছিল না যে অ্যাডভোকেট বিলে হারলে পারে তার পানিশমেন্ট হবে, হারলে পারে মানে তাকে তার ড্যামারেজ দিতে হবে, প্রত্যেক বছর পরীক্ষা দিতে হবে। ওইগুলো তোরা এত বিদ্রোহ করলি, এত স্তব্ধ করে দিলি যে আমরা আবার পরীক্ষা দেবো, আর আমরা হেরে গেলে আমাদের আবার করতে হবে, মানে ড্যামারেজ দিতে হবে। ভালো, কিন্তু আমার মানে ক্লায়েন্ট তুই মামলাটা নিবি না, যেটা বুঝতে পারবি জিতবি না, মামলাটা কমবে না। এখন সবাই সব উকিল বলছে হ্যাঁ মামলা লড়ো বলে এত মামলা করে দিচ্ছে, মামলার সংখ্যা যে বাড়ছে কেন? যে মামলাটায় তুই বুঝতে পারছিস যে মেরিট নেই, আমি স্টাবলিশ করতে পারবো না, মামলা লস করো, আমি ফাইটিং এ যাবো। মানে কি মামলা দিয়ে দাও, হারো যেত তোমার পয়সা যাবে, আমার পরিণে কিছু হবে। কিন্তু যখন লয়ার লায়াবেল হবে, যে মামলার মেরিট নেই, ওয়ান সাইডের মামলা, সেই মামলাগুলো যদি বার্ডেন কমে, সেটা ডিস্ট্রিক্টে বল, হাইকোর্টে বল, সুপ্রিম কোর্টে বল, যে মামলার একটা বিরাট বার্ডেন চেপে আছে, সেটার কারণ কি? কারণ ইউ আর নট আনসারেবল, নট অ্যাকাউন্টেবল, নট পানিশেবল, কিচ্ছু নয়, মামলা তো যাও ঢুকে, পিআইএল দাও ঢুকে। কিন্তু যদি হতো যে মামলা হারলে তোমায় পানিশ করতে হবে, যেমন রুগীকে নেবার আগে ডাক্তার কি বলে, আমি জানি না, মরে গেলে আপনি আগে বন্ডে লিখে দেন। তুই তো নিশ্চয়ই কোনো পার্টিকে বলিস না যে মামলা হারবে কিনা জানি না, তুমি লিখে দাও, হারলেও কিছু। তুই তো তাকে খাওয়াস, জিতবে, এ তো জিতে বসে আছো, জেতাবোই জেতাবো, এ তো পুরো একদম আউট, মানে এমন জায়গায় সেও ভাববো আমি জিতে গেছি, স্বাভাবিক তো প্রফেশনাল এথিক্স। এবারে তুই যখন লায়াবেল নয়, অ্যাকাউন্টেবল নয়, তুই হারা মামলাও 10টা লজ করে দিলি, তাতে কি হলো? আলটিমেটলি কোর্টের টাইম গেল, জাজের টাইম গেল, কোর্টের বার্ডেন বাড়লো, এবং নাম্বার অফ লিটিগেশন বেড়ে যাচ্ছে দেশের জুডিশিয়ারির ওপরে। কিন্তু সেই জন্য যেটা তুই বুঝতে পারছিস যে মেরিট নেই, তাহা মরবো, শুধু পয়সার খাতিরে লিটিগেশন করে দেওয়া। আমি তোর কথা বলছি না, এবার তুই পার্সোনালি নিস না প্লিজ। আমি বলছি তার সিস্টেম, যে বিলটা আনার কথা বলা হয়েছিল, যেটা নিয়ে হইই হলো, পরীক্ষা দেওয়ার মানে কি তুমি অ্যাকাউন্টেবল কিনা তো সব প্রফেশনাল মধ্যে দিতে হবে। তোমার আদৌ মনে আছে কিনা, এই যে তোদের যারা আরো কলিগস আছে নিয়ে এসে বসানো এই পরীক্ষাটাতে, এগুলো তো মনে রাখা উচিত, যে সিভিল পার্টে আছে, যে ক্রিমিনাল পার্টে আছে, কটা মনে আছে দেখে নেই, তাহলে তার একটা অ্যাকাউন্টেবিলিটিটা প্রমাণ হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমি যদি হারবো জানি, তাহলে মামলাটা নিতে ভয় করবো। যেমন ডাক্তার একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার আগে একটা মেডিকেল কমিশন আছে, যে আলটিমেটলি যদি পেশেন্টটা মরে যায়, তাকে অন্তত কমিশনের সামনে নিয়ে কাঠগড়ায় আমি দাঁড় করাতে পারবো,
আনসারেবল, অ্যাকাউন্টেবিলিটি। লয়ারদের কোথায় ভাই অ্যাকাউন্টেবিলিটি আছে? মামলা জিতলো কি হারলো? হারলে কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে? সেটা অন্য গ্রিভান্সেস, অ্যাপিয়ার করেনি, পেপার দেয়নি, আমাকে ডিলে করেছে, আমাকে, সেগুলো আলাদা, অন্য উকিল দেখে নিয়েছি। আমার উকিল মহাশয় মামলা হেরে গেছে, বার কাউন্সিল ইন্টারভিউ করবে? তাহলে এবারে রুগী মরে গেল, মেডিকেল কাউন্সিল তো ইন্টারভিউ করবে। যে কোনো প্রফেশনে যদি একটা কিছু হয় তো একটা ইন্টারভেন করবে, কিন্তু এখানে হচ্ছে হেরে গেল, শুধু আমার গুডউইলের ওপর একটু আছে, বা আমার রেপুটেশনের ওপর আছে, বা আমাকে আগামী দিনে আর হয়তো মামলা মোকদ্দমা কেউ দেবে না ভরসা করে আশেপাশের লোক। আদারওয়াইজ আমাকে কাঠগড়ায়ও কেউ চাপাবার নেই, কেউ সুলেও চড়াবার নেই, অথচ আমি একটা লোকের থেকে টাকা নিয়ে অ্যাকাউন্টেবল হয়ে যাচ্ছি। কিন্তু আমি বলছি যে সেই প্রশ্নে যদি তুই বুঝছিস, এরকম তোর কথা মানে আমি জাস্ট তোর সঙ্গে ডায়লগ করছি বলে, অনেক লয়ার আছে, আমরাও বুঝি যে মামলাটা লজ হচ্ছে, ওটা মানে কোনো মেরিটই নেই, কিন্তু তাকে গ্যাস ঘুষ খাইয়ে দিয়ে চাষি ভুষি মানুষ, গ্রামে গঞ্জের মানুষ আছে, এলো আমার জমির আল, তোমার জমির গরু, ওই সে নিয়ে চল পাইয়ে দেবো, মানে একদম দাও তো 5,000 টাকা রাখো, মামলা লাগিয়ে দিচ্ছি না। এই করে কি হচ্ছে, জুডিশিয়ারির উপর যে একটা বিরাট হেডেক, জাজগুলোরও মাথা বাস্ট হয়ে যাচ্ছে না, তো সেইখানে একটা অ্যাকাউন্টেবিলিটি এলে পরে এত লিটিগেশন হবে না। তাহলে অবশ্য আমাদের দেশের এত অ্যাডভোকেট না খেতে দেবে না, যা হচ্ছে ভালো হচ্ছে, এই হচ্ছে গল্প। নইলে বিদ্রোহ করে দেবো, আন্দোলন করে দেবো, বল সম্পত্তি কবে পেলি? কত পরীক্ষা হয়েছে করে? 90, একটা বেড়েছে তাই তো? কত পরীক্ষা হয়েছে? 1, 2, 90 হয় 60% এর কাছাকাছি, তাই তো? 60% তুই ডুবিয়ে দিয়েছিস। বাহ, তুই কত রে? বলছিস মুদিখানার ফটো করছে রে, তুই কত ভাস্বতী? তুই এখন তুই কত? কেন কেন রিজন কি? দেরিতে এসছিস কেন? দেরিতে আসছিস না? দুটো থেকে টাইম দেখ, তোরা যদি এখানে 3টেতেও ঢুকিস, আমি 4টায় ঢুকেছি, 90টা কোশ্চেন 1.5 ঘন্টা 1 ঘন্টায় নামিয়ে দেওয়া উচিত। কত? তোদের কিছু বলবো না, দিদিকেও কিছু বলবো না, অ্যাজ এখনো তোদের ধরবো না, কিন্তু মানে আই এম নট হ্যাপি। দিব্যাঙ্গ তো আউট অফ সার্কিট হয়ে গেছে। তুই কত পেয়েছিস? 3টে সেটে 18টা মানে 45-এ 18, তাও তো তার মানে তুই 50% যাস। 45-এ 18 হচ্ছে তাই ধরতে হয়, তো 45-এও তো 18 তো 50% যাস। সপ্তকীয় বাড্ডায় দাঁড়িয়ে আছে, দেখি ভাস্বতী দিব্যেন্দুটাকে আমার টার্গেট ছিল, কারণ তুই আর ভাস্বতী আর এরা হ্যাঁ হ্যাঁ, তোদের স্কোরটা আমার দরকার। ওর সামনের বছর থেকে মোটামুটি লেগে যাবে, এদেরটা একটু দেরি লাগবে, কিন্তু তোদের গুলো না লাগলে পরে তো বসতেই, খুব বাজে পারফরমেন্স যাচ্ছে। ভাস্বতী কি করে দিবে? 70 গেছিস, কিন্তু ভাস্বতী এটা থেকে তোর কি মনে হচ্ছে তুই খুব বিরাট ভালো করেছিস? না, এই কোশ্চেনটা কিন্তু তোর অনেকগুলো রিপিট পেয়েছিস। আমি কেন দিচ্ছি রিপিট? যেটা করে গিয়েছি সেটা অন্তত করছিস কিনা জানার জন্য রিপিট ফেলে দিয়েছি। যে আগের বারে যেটা আমি পরীক্ষা নিয়েছি সেটা তো তোরা কি করিস, দাগ দিলি, ওই ব্যাগে ঢোকালি, নিয়ে গুদাম ঘরে টেস্ট করে দিলি, এটাই তো তোদের ট্র্যাডিশন। যা মানে আমরা মক টেস্ট দিচ্ছি সেখান থেকে সব কোশ্চেন গুলো যে পারলি না সেগুলো এখানে দাগ দিয়ে নিলি, নিয়ে গিয়ে ব্যাগে ঢুকিয়ে দিলি, না স্ট্যাগে ঢুকিয়ে দিলি, না গুদাম ঘরে ঢুকে দিলি, তাহলে তো আলটিমেটলি উন্নতি হবে না। তাহলে দরকারটা কি ছিল? যে আমরা যেগুলো করাচ্ছি সেগুলো তোরা করছিস কিনা দেখার জন্য। আজকের যে কোশ্চেন হয়েছে, আজকের কোশ্চেনে প্রায় 30টা কোশ্চেন আমি প্রিভিয়াস যে 3-4টে কোশ্চেন দেওয়া আছে সেখান থেকে টোটো আমি চাপিয়ে দিয়েছি। কেন? যে পুরোনোটা করছিস কিনা দেখার জন্য। কিন্তু ঘটনাটা হচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ও আজকে 69 পেয়েছে। তাহলে আমি যদি ধরি পুরোনো 30টা কোশ্চেন ও তার মধ্যে পেয়েছে, তাহলে 60টার মধ্যে কিন্তু ও বাকি নাম্বার ক্যারি করতে পারিনি। বোঝাতে পারছি ভাস্বতী? তাহলে পুরোনো কোশ্চেন রিপিট হয়েছে সেটাই নাম্বার ক্যারি করেছি, সেটা হলো তো রিভিশন পার্টে ভালো করেছিস, রিভিশন করছিস, এইটার জন্য আমি বললাম ঠিক আছে গুড এনাফ। কিন্তু নতুন কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছিস না, মানে কি হচ্ছে? রিয়ার একটার মানে কাঁচা হয়ে রয়েছে।
এখানকার রিপিটেশন কোশ্চেন ভালো করার অর্থ হচ্ছে তোরা মুখস্থ মেরেছিস পুরোনো কোশ্চেন গুলো, কিন্তু কোশ্চেন মুখস্থ মেরে কমন পাওয়াটা যেরকম একটা পসিবিলিটি, কিন্তু আমি এই পরীক্ষাটা নিচ্ছি কি তার জন্য? এই পরীক্ষাটা কেন নিচ্ছি? যে তোর বিয়ারের কতটা ক্ষেত্র হয়েছে সেটা জানাচ্ছি, তাই তো? আমি যদি প্রশ্ন ওই 30টা প্রশ্ন কমন না দিতাম, বার করে নিতাম, তাহলে কি হতো সিনারিওটা? সপ্ততি বোঝাতে পারছি? তুইও যে ভালো মানে মোরাললেস 60% দেখেছিস, তার পেছনে কিন্তু কারণ রয়েছে রিপিটেশন। রিপিটেশনের কোশ্চেনটা বাদ দিয়ে যদি আমি কোনো পারে, আমি যদি তুই নিজে বল নিজের রিয়েলাইজেশন কি, বাকি যেগুলো নতুন কোশ্চেন সেখানে কি করেছিস এটা উঠতে পারিস কি? তাহলে রিপিটেশন মানে তোরা করছিস মক টেস্টের কোশ্চেন গুলো মুখস্থ করছিস, ভালো, এটা তো করতেই হবে। এই কোশ্চেন গুলো যে করে দিচ্ছি এখান থেকে 5টা কোশ্চেন কমন আসবে, কিন্তু যেটা আনকমন সেটাও তো কোশ্চেন আসবে। তাহলে তোদেরকে আমি না করিয়ে শুধু গাদা গাদা মক টেস্ট নিয়ে আর এই কোশ্চেন আনসার গুলোকে মুখস্থ করিয়ে পরীক্ষার হলে পাঠাবো? তোর মনে হয় যে তাতে তুই সাকসেস করবি? ভালো করে বল, কেন বলতে পারবি না? বল কেন পারবি না? না, এখানে এখন 30-40টা কোশ্চেন বলে মুখস্থ করতে পেরেছিস, ওখানের জন্য নয়। যখন ক্রিমিনাল প্রসিডিওর ইটসেলফ নিজের 1000 প্রশ্নের বান্ডেল নিয়ে তোর সামনে দাঁড়িয়ে থাকবে, তখন আর মুখস্থ করে উঠতে পারবি না। তখন একটা আবছায়া, একটা সাবকনসিয়াস মাইন্ডে থাকবে যে এই কোশ্চেনটা ইনস্টিটিউটে পড়েছি বারবার, এই কোশ্চেনটা বারবার ইনস্টিটিউটে উত্তর দিয়েছি, এটা বারবার একই কোশ্চেন পড়াচ্ছি আমি কেন? যাতে রিকলটা বারবার হতে থাকে, তাতে কোশ্চেনটা কমন আসলে তখন আর কমন ভেবে মাথা চুলকোতে হবে না। একটা কোশ্চেন কি দরকার নেই শোনে, একটা কোশ্চেনকে বারবার যদি আমি করতে থাকি, তাহলে ইনস্টিটিউটে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে ওই কোশ্চেনটা পরীক্ষার হলে এলে কমন এলে আর মুখস্থ করে আমাকে হলে যেতে হবে না। অতএব তোরা যদি ভাবিস যে এই কোশ্চেন গুলোকে মুখস্থ করে নিয়ে পরীক্ষার হলে যাবো, বেয়ারে একটা ভালো করে থেতো করবো না, তাহলে কিন্তু সেই যদ্গতপি তৎনস্তি হয়ে যাবে। মানে কি, যেখানকার মানে র্যাঙ্ক সেখানেই থাকবি। কেন? কারণ যেটুকু কমন হয়তো বারবার আমি বলছি কমন পাবি 30, 40, 50%, কাটা বাসবে 70-80%। ওই মাঝখানে 30% গ্যাপটা কিন্তু আমি মেকআপ করাতে পারবো না যদি না বেয়ার একটা থেতো থাকে। কারণ এটা হবে না যে আমি মানে প্রিলিমস এর পুরো A to Z আমি কমন ফেলে দেবো। হবে কি, আমার কমনটা হু করে হবে, বাকিটা থেতো থেকে নেমে আসবে, তবে তো দুটো জুড়ে চলবে। আমি এখানে যে একই কোশ্চেন বারবার পাল্টে পাল্টে নিচ্ছি মানে কোশ্চেন গুলোর সঙ্গে তোদের অ্যাকুইন্টেড করিয়ে দিচ্ছি, মানে এমন ফ্যামিলিয়ার করে দিচ্ছি যেটা তোর এখন মনে হচ্ছে কমন পেয়ে গেলি। এই কোশ্চেনেরই আবার আমি কমন দেবো, আবার কিছু নতুন দেবো, কমন দেবো, নতুন দেবো, কমন, এইভাবেই দেবো। শুধু নতুন কোশ্চেন দিলে কি হবে, কোশ্চেনের ভলিউমে তোদের রিপিটেশনটা আসবে। রিপিটেশন মানে কি, আমি যেগুলো দিচ্ছি এগুলো রোজ করবি, এগুলো দরকার। 3-4টে পরীক্ষা হয়ে গেল, এরকম 100, 200, 400 পরীক্ষা হবে আমাদের প্রত্যেক সপ্তাহের মধ্যে, সেই সপ্তাহে সপ্তাহে। কিন্তু তার সঙ্গে যে নতুন বেয়ারারটা তোদের পড়ার ডিউটি দিয়েছি, সেটা কি হচ্ছে? যদি হয় তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? ভাস্বতী বা সপ্ততী বা তুই, তোর যেহেতু হয়নি, পার্টটা নেই এর মধ্যে, লিমিটেশনটা নেই, তোরও তাই লিমিটেশন বেশি নেই। আর তোর কি যেন নাম, লাবণ, তোর কি ব্যাপার? না ফার্স্ট টাইম কি রে তোরা উকিল ফার্স্ট টাইম বলছিস কি? সবই তো ল পড়ে পাস করেছিস। আর আমি তো 1 সপ্তাহ আগে থেকে নোটিশে দিয়ে দিয়েছি পরীক্ষা আছে, তো রিভিশন করিস নি, মানে কি প্রবলেমটা কি হচ্ছে? সময়, এনার্জি, ওগুলো শিখে যাবি, এতদিন ধরে এরা শিখে গেছে, একদিকে শিখবি কি করে? ওগুলো সব এরা শিখে গেছে, তোরা শিখে যাবি। ওগুলো আমি আবার ডিসকাস করবো, ওগুলো নিয়ে আগে রিসেন্ট জাজমেন্ট গুলোর একটা খাতা করবি, জাজমেন্টের ওই খাতায় সমস্ত রিসেন্ট জাজমেন্ট গুলো তারিখ দিয়ে লিখবি, যেটা পার্সোনাল লয়ের ক্যাটাগরি করলে বুঝতে পারবি সেটা পার্সোনাল লয়ের ক্যাটাগরিতে জাজমেন্ট গুলো লিখবি, যেটা তোর মনে কর লিমিটেশনের, যেটা ক্রিমিনাল, যেটা প্রসিডিং সেটা প্রসিডিংস, যেটা পার্টনারশিপ, যেটা কন্ট্রাক্ট, যেটা টর্চ সেটা টর্চ। অর্থাৎ খাতাকে প্রথমে 20টা 30টা করে পাতা ভাঁজ করে নিয়ে ওই পেজ মার্কার হয় না, ওই লাল নীল হলুদ কাগজ, ওই দিয়ে মেরে দিবি, দিয়ে ওপরে লিখে দিবি এটা হচ্ছে বিএনএস, এটা বিএনএস, এটা এই করে করে একটা খাতাকে মনে কর 6টা ভাগে ভাগ করে ফেলবি।
এবারে রিসেন্ট জাজমেন্ট যখন যেটা পাঠাচ্ছি, যেটা যেদিনকে দেখি এটা তো স্যার বিএনএস এর, এটা তো স্যার কন্ট্রাক্টের, এটা লিমিটেশনের, এটা ডাউরি মানে হচ্ছে পার্সোনাল, এটা প্রপার্টি, তো সেই গোত্রে গিয়ে তারিখ দিয়ে জাজমেন্টটা লিখে আর কোর্টের নাম সাল কার কার মামলা লিখে দিলি, এটা হয়ে গেল রিসেন্ট জাজমেন্ট। ডেসক্রিপটিভের কোশ্চেনও একই প্যাটার্নে হবে, কোনটা কোন ক্যাটাগরি, যেটা আমরা ওদের পড়িয়েছি আগে, তোদের দিব্যেন্দুরও করে দিস কিনা তুই, তোরা জানিস না তোরা, সেটা হচ্ছে যে আমি যে 5, 7, 10 বছরের কোশ্চেন অলরেডি পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে সাল অনুযায়ী এবং টপিক অনুযায়ী কোশ্চেন গুলোকে জটেড ডাউন করে নে। আমি আরো কোশ্চেন আছে দিয়ে দেবো, মানে 20 বছরের আমার ব্যাকআপ আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আগে মনে কর আমি যে গ্রুপে দিয়ে রেখেছি, মনে কর বোধহয় 6-7 বছরের কোশ্চেন দেওয়া আছে, তো 18 থেকে 22 দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এই কোশ্চেন গুলোর মধ্যে যেগুলো কম্পালসারি এবং ডেসক্রিপটিভ, সেগুলোকে কম্পালসারির একটা খাতা কর যে ইংলিশে কি কি এসে লিখে ফেললাম, 18 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে, 22 সালে হয়ে গেল। মেন্সে মনে কর এইটা হচ্ছে যে আমি কি কি নেবো, মেন্সে আমাদের মোটামুটি যেটা এখনো ঠিক হয়েছে যে আমরা লিমিটেশন নিচ্ছি, কনস্টিটিউশন নিচ্ছি, হিন্দু নিচ্ছি, বা কন্ট্রাক্ট বা টর্ড নেবো, যেটা নেবো মোটামুটি মাথায় ঠিক করে নিয়েছি। তাহলে আমাদের বাকিগুলো দরকার নেই আমার, যেটা আমি অপশনাল নেবো তার 3 বছরে যা যা কোশ্চেন এসছে সেই কোশ্চেন গুলোকে আমি জটেড ডাউন করে একটা খাতায় আগে আগে আমি কি বলেছি, আর্সেনাল তৈরি করতে, অস্ত্রশস্ত্র রেডি করতে। অস্ত্রশস্ত্র রেডি করার মানে হচ্ছে আমাকে আগে চিনে নিতে হবে আমার সামনে কি কি আছে, ওই কোশ্চেন গুলো ওই খাতায় নিলাম। আর কম্পালসারি পেপারের তো পুরোটাই নিতে হবে, কম্পালসারি পেপারেরও ক্যাটাগরি অনুযায়ী, কনস্টিটিউশন এগুলো ক্যাটাগরি অনুযায়ী কোন সালে কোন কোশ্চেন গুলো এসছে সেগুলো জাস্ট 3-4 বছরে লিখে নিয়ে ওই কোশ্চেন গুলোকে মার্চ আপ করার চেষ্টা কর, বা ক্লাসে ডিসকাস কর, বা লেখার চেষ্টা কর। কারণ কি, ওটা জাস্ট 20%, ওখান থেকে মানে টোটাল 10 বছরের কোশ্চেন তুই যদি ঘেটে নিয়ে পরীক্ষার হলে যাস, হয়তো মেরে কেটে 10টা কোশ্চেন কম্পালসারি আর ওই কি বলে মেন্স থেকে কমন পাবে। মানে টোটাল 10 বছরে কম্পালসারি যদি কমপ্লিট করে যাস, সেখান থেকে 4টে কি 5টা কোশ্চেন রিপিট হবে, তবু কম নয়, 15-10 করে আমার কম নয়, 4টে-5টা কোশ্চেন কমন হবে। 10 বছরের আমি ব্যাকআপ করে দিই, কিন্তু ওদিকে পাস হবে না, কিন্তু ওটা আমার ব্যাকআপ হবে। আবার আমার মেন্সেরও তাই, যেটা আমি নেবো তারও যদি আমি 10 বছরের ব্যাকআপ করাতে পারি, তাহলে কি হবে আমার, না ওখান থেকেও আমি মোটামুটি গোটা 6-7 কোশ্চেন কমন পাবো। ঠিক আছে, তাহলে ওটাও আমার কাছে হেলা ফেলা নয়, ওই কোশ্চেন গুলোকে ছাড়বো না, কারণ ওগুলো অলরেডি কমন রিপিট হবে। তো সেটার জন্য তোদের যেটা দেওয়া আছে সেটা করে ফেল। আমার কাছে পুরো একদম জাবদা করা আছে সেই 90 সাল থেকে, তো মানে প্রচুর লটের মাল আছে। তো এবার আমি ওটা লেখাবো, ওটা অত তখন তো অত পিডিএফ নেই, এখন আমাকে স্ক্যান করে পিডিএফ করতে হবে। আদারওয়াইজ আমি ক্লাসে একটা দিন এসে হু করে কোশ্চেন গুলো লিখতে দেবো, যে তোরা তো লিমিটেশন নিয়েছিস, চল লিমিটেশনের 90 সাল, 91, 92, 93, কি কি কোশ্চেন এসে লিখে নে। তাহলে তোর কাছে স্টক হয়ে গেল, যেটা আমি দিয়ে রেখেছি সেটা করে নে, আগে খাতাগুলো রেডি করে নে, সেগমেন্ট ওয়াইজ খাতা রেডি হয়ে গেল, কোশ্চেন রেডি হয়ে গেল। ডেসক্রিপটিভের প্রচুর কোশ্চেন আমি লিখিয়ে নিয়েছি, ওই কোশ্চেন গুলোকে লেখা প্র্যাকটিস শুরু করে দে। ওইগুলোই কিন্তু কোশ্চেনের প্রফর্মা, ওর বাইরে এবারে ওটাকে ইভলভ করে আরো আসবে। তোদের তো প্রচুর কোশ্চেন দিয়ে রেখেছি, 60-70টা না 100টা দিয়ে রেখেছি, আরো দিইনি, তোরা চাপ নিচ্ছিস না বলে আমি আরো দিয়ে দিই। ঠিক আছে, এবার স্যারেরাও লেখাচ্ছে, ম্যাডামরাও লেখাচ্ছে, ওইগুলোকে আলাদা আলাদা খাতা করে লেখা শুরু কর। আর তোরা তো রোজ খবরের কাগজ পড়বি না, তোদের বলে আমার ঘাট হবে বা বেকার, খবরের কাগজে পড়বি না, কিছু মানে জানি না। আমি যেগুলো টেলিগ্রামে দিচ্ছি ওগুলো কি দিচ্ছি না, ওগুলো হচ্ছে টপিক। আগের দিন যেমন ডিসকাস করছি, এবার দেখ একটা সপ্তাহ আমি ক্লাস দিতে পারছি না, আগের দিনই বললাম। এই এক সপ্তাহে যেমন মনে কর আজকের এই কদিনে এই পুরো টেরোরিজম একটা বিরাট ইস্যু হয়ে চলে এলো। তাহলে এই টেরোরিজম নিয়ে আমাকে ডিসকাস করতে হলে তাহলে তোকে টেরোরিজমটা একটা কপি সেট করতে হবে। টেরোরিজমের উপর হোল অ্যান্ড হোল একটা বিরাট অ্যাসপেক্টসে রেলিজাস একটা সন্ত্রাসবাদ। এরকম আগের দিন দিয়েছিলাম ধনকর আর্টিকেল নিয়ে, তারপরে দিলাম ঋষিকান্ত দুবের যে কন্ট্রোভার্সিটা, ঋষিকান্ত দুবেকে কিভাবে সে সুপ্রিম কোর্টকে কন্ডেম করছে এবং সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হচ্ছে, তার যে আর্টিকেল গুলো সে একটা দিয়েছে, সেইটার আমি ভিডিও পাঠিয়েছি। জগদীপ ধনকরের যথেষ্ট পাঠিয়েছি, জুডিশিয়ারি রিফর্মের যথেষ্ট পাঠিয়েছি। এছাড়া বাকি যা যা টপিক এই 2 মাসে 1 মাসে সরি ওটা 1 মাসের লিস্ট আমার। ঠিক আছে, ওই 1 মাসে আমি যেগুলো ছবি তুলে রাখি সেগুলো তোদের পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়া মানে কি, টপিকটা পেয়ে যাচ্ছিস, ওখান থেকে পড়লে পর বা নেটে সার্চ কর বা সেখান থেকে সোর্স আপ কর, করে ওই টপিকটার উপর নিজে অ্যাওয়ার রাখ।
আর কি বলেছি, যে খাতায় বুলেট গুলো করে নি, বুলেটটা করে নিলি, তাহলে কি হলো, এসে নাই লিখিস, তোদের হাতে লিখতে ব্যথা, কষ্ট, অনেক ব্যথা হয়। তো তোরা যদি এক একটা টপিকের ওপরে ডেটা 10টা কি 15টা কি 20টা করে তুলে নিস, তাহলে কি হচ্ছে, আমার যে কোনো মুহূর্তে ওটাকে আমি ডেভেলপ করতে পারবো। কিন্তু একদিনে যদি আমি বলি যে তোকে 300টা কি 200টা এসে রেডি করতে, তুই পারবি না। তোকে এই মাসে যেগুলো টপিক দিয়েছি ওগুলো সব হচ্ছে কম্পালসারি পেপারে, জিকে পেপারে, মানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পোর্শনটা, আর একটা হতে পারে বাংলা বা ইংলিশে একটা ইস্যু হয়ে চলে আসবে, কারণ ওখানে সোশ্যাল ইস্যু আছে। যেমন আমি একটা দিয়েছিলাম স্বৈরাচারী, পশ্চিমবঙ্গের থেকে এটা আসতেই পারে, স্বৈর শাসক, স্বৈরাচারী ব্যাপারটা কি, অটোক্রেসি ব্যাপারটা কি, বা আর একটা যেটা দিয়েছিলাম ফ্যাসিস্ট পাওয়ার, এইসব জিনিসগুলো কিন্তু বাংলায় এসে যাবে। ফ্যাসিস্ট ব্যাপারটা বাংলা বা ইংরেজিতে কিন্তু তোকে ইভ্যালুয়েট করে দিতে পারবে। তাহলে ফ্যাসিজমের ওপর আমি 20টা পয়েন্ট জট ডাউন করে রেখে দিই না ভাই খাতায়, এসে তো আমি একদিনে 5টা নামিয়ে দেবো যদি আমার কাছে ডেটা থাকে, একই না? সেই জিনিসগুলো রেডি করে ফেলতে আমি বারবার আমি টেলিগ্রামে ওই জন্য তোদের দিয়ে দিচ্ছি, যে যা দিচ্ছি তোরা তো নিজেরা খুঁজবি না বা খুঁজে বার করবি না, আমি তোদের চামচে করে তুলে দিচ্ছি, কিন্তু ওইটুকু তো বাবা মুখে নিয়ে চর্বণ করে দিতে হবে, বাচ্চারা যেমন করে, সেরেল একটা দেওয়ার পর কি করে চর্বণ করে দিতে হয়, তো সেইটুকু করে নে। আমি তো পুরো টেলিগ্রাম ভরে দিয়েছি, আরো অনেক কিছু আছে এখনো আমি ঘাঁটিনি, তোদের বেয়ার একটা এখনো শেষ হয়নি। এবার তোরা বেয়ার একটাকে কি অবস্থায় রাখছিস সেটা নিজেরা বল, যে এইভাবে পরীক্ষা নেবো, অথচ তোরা বেয়ার একটা যদি রেডি করতে না পারিস, আজকে থেকে কনস্টিটিউশন শুরু হয়ে যাবে, আর বোধহয় কন্ট্রাক্টর টর শুরু হয়ে যাবে, করিয়ে দিচ্ছি আমি, কারণ সিপিসিটা এখনো বড় পোর্শন বাকি রয়েছে, বিরাট পোর্শন। তাহলে নেক্সট পরীক্ষায় আমি এর সঙ্গে কনস্টিটিউশন ঢোকাবো কি ঢোকাবো? এবার বল, একটা মাস কিন্তু কভার হয়ে গেল, আমি যদি না দৌড়ই, তোরা দৌড়চ্ছিস না, টাইম এগোচ্ছে। এবার আমি কি বারবার বলছি, যে আমরা যারা যত বেশি দৌড়ে যেতে পারবো লাভ কার, প্রীতি যদি এখন থেকে তোদের সঙ্গে দৌড়ে যায়, লাভটা কার? তুই যদি এখন দৌড়স, লাভটা কার? কাদের থেকে? তোর মতন যারা ল পাস আউট, জুডিশিয়ালের ফর্ম বেরোবার পরে বাজারে নামবে, কলেজ যাবে, 2-4টে এমসিকিউর বই পেনে তুলবে, করবে, আর কয়েকটা ওই সাজেস্টিভ করে তোরে, আর কিছুক্ষণ ইউটিউবে কাটিয়ে দেবে, কিছুক্ষণ ওই এই সেই করে জুডিশিয়ালে পরীক্ষা দিতে যাবে। অ্যাজ ইট ইজ অ্যাজ ইজি। 1 মাস ক্লাস, তোদের 2 মাসে ক্লাস, 3 মাস ক্লাস করে কি অভিজ্ঞতা? এতটা ইজি কি? ইজি নয় তো। তাহলে তোরা যদি এগিয়ে থাকিস ওদের থেকে, তাহলে তোরাই মাইলেজটা ফুটেজ নিবি। সেটার জন্য আমি বলেছিলাম 16-17 ঘন্টা খাটতে, তোরা 16-17 ঘন্টা খাটবি না আমি জানি। বলেছিলাম যে না, আমিও ভাই ফুটপাতের বার্গেনিং, 800 টাকা 300 টাকায় দেবে না, 400 টাকা এই করে তো আসতে হবে। আমি জানি আমি 18 বলেছি, কিন্তু হাসিস না, আমি 18 বলেছি, ওটা তোরা ইম্পসিবল দিবি না, কিন্তু 18টা 8-এ তো নাবা, তাও নাবে 10 বাদ দে। তোরা দিনে 3 ঘন্টা তুইও পড়ছিস না, আমি লিখে দিতে 3 ঘন্টাও পড়ছিস, বল হ্যাঁ কিনা, মুখে হাত রেখে বল, নিজেকে চিট করিস না, বল সত্য তুই 3 ঘন্টা পড়ছিস। তুই কলেজের অ্যাপার্ট আমাকে ওইটা শোনাবি না, ইস্যু করবি না এক্সকিউজ। জুডিশিয়ালের জন্য তুই ভর্তি হওয়ার সময় জানতিস তোর ল আছে, কলেজ আছে, ঠিক আছে? আমি কখনো বলেছি যে আমাকে জুডিশিয়ালের জন্য এক্সট্রা টাইম দিতে হবে? এখন দাঁড়িয়ে ভাস্বতী তুইও জানিস, স্মৃতি তুইও জানিস, তোরা সবাই এভরিবডি বলতো, কে জুডিশিয়ালের জন্য রেগুলার বেসিসে 3 ঘন্টা ডেডিকেটেডলি ফর জুডিশিয়াল দিচ্ছি, যেটা আমি করতে বললাম, এই যে টেলিগ্রাম থেকে এইটা করা, ডেটা ডিরাইভ করা, বুলেট গুলো রেডি করা, এসেটা রেডি করে নেওয়া, ট্রেনিং করা, আমি সোর্স দিয়ে দিচ্ছি। এবার যদি বলিস স্যার আমাকে লিখিয়ে দাও, আমি তেড়ে তেড়ে সব এসেগুলোকে দিয়ে দেবো, কিন্তু তাতে আলটিমেটলি পাবি না কিছু। না এত মুখস্থ যায় না বস জিনিসটা। দেখ আজকে যদি তুই আজকে আমরা যখন ক্লাসে গভর্নর নিয়ে আলোচনা করেছি, আমাদের মাইন্ডে যা ঢুকে গেছে, আমরা কিন্তু কিছু না হলে এসে লিখলে 10-এর মধ্যে 3-4 পেয়ে যাবো, তাই তো? আর ওটা কি মুখস্থ করে আমরা পাবো? এত রচনা মুখস্থ করা যায়, এত আর্টিকেল মুখস্থ করা যায়, এত সেট মুখস্থ করা যায়, এত মুখস্থ করা যায়। আমরা বারবার মুখস্থই হবে, কিন্তু মুখস্থটা আমাকে মনে রাখার প্রেশার নিতে হবে, মানে কি বারবার ওটার মধ্যে দিয়ে যখন আমরা যেতে শুরু করবো, দেখবি জিনিসটা কমন রিপিটেটিভ হয়ে যাবে। আমি সেই জন্য বলছি, তোরা কে 3 ঘন্টা জুডিশিয়ালের জন্য অনেস্টলি আমি যেগুলো করতে বলি তার জন্য দিচ্ছিস বল?
কেউ এখানে ভাস্বতীও পর্যন্ত হাত তুলতে পারে। কিরে ভাস্বতী, তুই সারাদিনও 3 ঘন্টা জুডিশিয়ালের জন্য পড়িস না, বুকে হাত রেখে বল। হ্যাঁ, তাহলে সারাদিনে তুই 8 ঘন্টা করে পড়িস, এই যদি তোর টেনাসিটি হয় তাহলে কিন্তু খুব দুঃখ। কিন্তু তোর কোনো কিন্তু ওই এর কোটার কনফিডেন্সটা রাখবি না, আমি বারবার বলছি, কিন্তু তোদের সবাইকে বলছি, যার যা আছে সেটাকে রেখে তুই যদি 3 ঘন্টা দিস। দিব্যেন্দু তো টাকার পেছনে ছুটছে, ও তো আরোই যায় না, আমি জানি। এ নতুন এসছে, কি করবে আমি জানি না, আর এগুলো তো খোঁজতে চান না, কি করবে আমি জানি না। কিন্তু সপ্ততী, দিব্যেন্দু, ভাস্বতী আর লাবণী, এরা দুজন একদম বাচ্চা বেবি, ছেড়ে দাও। তোরা 4 জনে যে হারে ফাঁকি মারছিস, তোদের মধ্যে কিন্তু জুডিশিয়ালের একটা ডেডিকেশনটা কিন্তু না আনলে আর একটা বছর রিপিট করে আমার কাছে সোজাই। এবার সেটা নিজে চুজ কর, এই তালে চললে পাস করাবো তোদের, প্রত্যেকটা পাস করাবো, কিন্তু ওই খানি ঘোরাতে বেশি হবে। একটা গরু থাকে দেখেছিস তো, বলদ কাঁধে নিয়ে বেশি ঘুরতে হবে বলে কি করে বলতো, ধীরে ধীরে একদম ঘুরে একেবারে পেছনেই তেল বার করে দেয়। আর কিছু গরু আছে কি বলতো, চালা, খানিকে কাঁধে নিয়ে হুড় করে ঘুরে যায়। তাতে কি করতে হয়, যে মালিক সে কি করবে, সে যতটা তেল বার করে করবে। তো তুই যদি একবার ধীরে ধীরে ঘুরিস, মনে কর 5 মিনিট জলটা কাঁধে নিয়ে ঘুরিস, তাতে তোর কি হবে, এক পাকেতেই সব তেল বেরিয়ে যাবে। আর যে গরু চালাক তাড়াতাড়ি ঘুরে নেবে, তাকে 3 বার 4 বার ঘোরাবে, সেই লোকটা দিয়ে 4 বার। তোকে এই পুরো পড়াটা 3 বার 4 বার করে দিতে হবে। কেন বলছি, এখন পড়বি 23-এর পরীক্ষার জন্য, 23 আউট হবি, আবার 24-এর জন্য পড়বি, 25-এর জন্য। এইভাবে একটা 3 মাস তো চার্জটা করতেই হবে। কিন্তু সেই চার্জটা হয়ে লাভ কি, যদি আমার ফাউন্ডেশন রেডি আছে। সেই জন্য বলছি, একটা দিনের মধ্যে 3 ঘন্টা, আমি 18 বলেছি, ছেড়ে দে না, 3 থেকে 4 ঘন্টা ডেডিকেটেডলি জুডিশিয়ালের জন্য দেওয়া শুরু কর। তোদের 5 পরীক্ষা পিছোচ্ছে, আর তোরা সেটাকে অ্যাডভান্টেজ ভাবে ভাবছিস, পরীক্ষা ডিক্লেয়ার হয়নি, কিছু ডিক্লেয়ার হয়নি, কবে পরীক্ষা হবে তার ঠিক নেই, এখন থেকে কে বলবে। তোরা হচ্ছিস পরীক্ষার আগে লাস্ট নাইট রিডার, একদম কনফিডেন্স কি করে একদম ফাটিয়ে দিয়েছে। মানে তোরা হচ্ছিস পরীক্ষার আগের দিন পড়ে নোট লিখে মেরে দেবো, রাত্রিরে পড়ুয়া তোরা কপি খেয়ে সিগারেট খেয়েছে যা যেরকম ভাবে পারবি, হ্যাঁ রাত্রিরে ফাটিয়ে দেবো। আর রাত্রিরে না হলো 1 সপ্তাহে ফাটিয়ে দেবো, তাই তো? সবার মুখেই হাসি, হ্যাপি স্মাইল। 1 সপ্তাহে কত পার্সেন্ট তুলেছি আমরা লয়ের পরীক্ষা, তাও রিভিশনে, তাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাও সাজেস্টিভ, মোটামুটি জোতা খবর এসে গেছে। সেখান থেকেও তুলেছি খুব জোর হলে 50, 60, 65, হ্যাঁ ওই তো 50, 69 স্যার। না মানে তুই কি জুডিশিয়ালটাকে ওই স্টাইলে ক্র্যাক করে দিবি, কনফিডেন্সে আছিস? জুডিশিয়ালটাকে ওই স্টাইলে ক্র্যাক করে দিবি, কে কনফিডেন্সে আছিস? আর তোর যে স্যার 3 মাস এরাম আমরা ওসব ছাত্র করবো না, মানে যারা রিয়েলি কনফিডেন্সে আছিস, আমিও কনফিডেন্সে চলে যাবো। স্যার জুডিশিয়াল, স্যার কি বলছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এলএলবি সব 1 মাসে পড়ে 1 সপ্তাহ পড়ে কেটে দিয়েছি, কোনোটায় ফেল করিনি আর কোনোটায় পাস করা কেউ উঠতে পারিনি। চলুন স্যার, ও জুডিশিয়াল ঠিক আছে, এটা 1 মাস, ওটা 2 মাসে নিয়ে নেবো। বল কার কার পাঙ্গা নেবার ক্ষমতা আছে 2 মাসে জুডিশিয়াল? সব তো তুই 2 মাসে নিবি, তুই 2 মাসে নিবি তো? কনফিডেন্স দেখা, না না কনফিডেন্স দেখা, তোদের তো কনফিডেন্স। স্যার মাধ্যমিক নিয়েছিলাম ক মাসে নিয়েছিস? 1 মাসে না 15 দিনে? স্যার 2 মাসে নিয়েছিলাম, বাবা মার আন্ডারে ছিলাম 2-3 মাসে। উচ্চ মাধ্যমিক একটা সিল গজিয়ে গেছিল, ওটা মানে 2 মাসেই গেছে, উচ্চ মাধ্যমিক 2 মাসে গেছে। এলএলবি তো কথাই নেই, সেমিস্টারের আগে 1-2 দিন আগে বইপত্র চিনেছি, কোনটা কাকে পেয়ার একবার। ভুল বলছি তাই তো? বইগুলো লাগিয়েছি, পড়েছি, তো পাস করে গেছি স্যার। মানে এই কনফিডেন্সটাই আছে না জুডিশিয়াল পাস করানোর জন্য? কি মানে এই স্টাইলেই পাস করতে চাইছিস কিনা বল না জুডিশিয়ালটা, বা এইভাবেই তো হয় পাস, কিভাবে হয়? এইভাবে তুই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জুডিশিয়াল কি বলে ল পাস করে নিলি, তা জুডিশিয়াল পাস করতে গেলে আর কি লাগবে এক্সট্রা? তখনও তো পড়েছিস না, মানে তুই নিজে রিয়েলাইজ করছিস কি পার্থক্য? আমি কি করছি না, মানে আমি জাস্ট সিরিয়াস করছি। মাধ্যমিকেও পড়েছি, উচ্চ মাধ্যমিকেও পড়েছি, ল পড়েছি, সব পাস করে গেছি, তো জুডিশিয়ালে কি পার্থক্য?
যে ওইভাবেই আমি পাস করতে পারবো না 2 মাস পরে? কিচ্ছু নয় বস, আসল জায়গাটাই ধরতে পারছি। নাটটা এখানে কোথায় বলতো? ওখানে স্যার আমার তো টার্গেট 40 পেলে পাস করে যাবো, 50 পেয়েছি 60 পেয়েছি, আমাকে তো পাস করা দিল। আমাদের টার্গেট কি থাকে? 5 মার্ক, 35 40, এবারে 60 উঠলো 70 উঠলো, যা উঠলো উঠলো, পাস করে গেলে স্যার ড্যাং ড্যাং নাই। হ্যাঁ, ওই যে কবিতা ড্যাং ড্যাং নাই, বুঝলিস তো? ওই ড্যাং 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 আমাদের লাইফ হয়ে গেল। মানে আমি 60 পেয়ে গেছি বা 40 পেয়ে গেছি, আমার গল্প শেষ। কে 80 পেয়েছে আমার দেখার দরকার নেই। ইজ দিস? এইখানে এসে তুই এখানে খাবি। তুই খুঁড়িয়ে খুঁড়িয়ে যদি 75 তুলিস, তোর সামনে যদি 150-200 জন 76 তুলে নেয়, তুই সেরে নেই। ঝামেলাটা এই, এর কোনো 5 বার কিন্তু হাইয়েস্ট টপ 1:3 রেশিও কল হবে। অর্থাৎ কি, 250টা ভ্যাকেন্সি, 2 লক্ষ পরীক্ষার্থী, 250 ডবল আমাকে রাখতে হবে 600। এবারে পরীক্ষায় আমি যদি ধরে রাখি, সাপোজ আমি ফুল মার্কসে যাচ্ছি না, 100-100-র মধ্যে মনে কর 89 পেয়ে গেছে 600 জন, বা 89 থেকে 92 এর মধ্যে পেয়ে গেছে 600 জন। তুই 85-এ টেনে চলে এসেছিস, তুই কোথায় থাকবি? তুই লিস্টে থাকবি না বস। চারটা এইখানে। মাধ্যমিকে আমি টার্গেট ফিক্স করেছিলাম 50% পাবো, 40% পাবো, তুই ফার্স্ট ডিভিশন পাবো, 60% পাবো, 70% পাবো। এখানে বাবা 100 পেলে একমাত্র গ্যারেন্টি যে আমি মানে কি বলে, ফাইনালের জন্য বা কম্পালসারির জন্য রিটেন বা ইন্টারভিউ এর জন্য কল পাবো, তাই করে। কিন্তু আমি কি এটা কনফিডেন্ট হতে পারবো যে ওই যেমন কি বলে 69 পেয়েছিলাম? তা আমি ভাবলাম জুডিশিয়ালে তুই যদি প্রিলিমসে এই যেরকম পরীক্ষা হচ্ছে 60-70% স্কোর করছিস, আর ইউ কনফিডেন্ট ইন দ্যাট পারি? এ কি বলছে, স্ট্যাটস কি বলছে, মানে পরিসংখ্যান কি বলছে, তথ্য কি বলছে না, আমরা জেনারেল ক্যাটাগরি যারা, তাদের কাট অফ যায় মোটামুটি 80-85, যারা এসসি এসটি আছে তাদের কাট অফ যাচ্ছে মোটামুটি 75-65, মানে প্রায় 10-15 লেস, আর যারা ওবিসি তারা ওই 65-70-এর মধ্যে কাট অফ যাচ্ছে। তুই জেনারেল, পুরো বাস একদম ছুটবে কিন্তু 80 কোটা টপকে, তুই কি করে কনফিডেন্স পাচ্ছিস? আমি সেই জন্য বলছি যে আমি 80 পেলেও, এটা আমি জাস্ট বলে রেখেছি, কিন্তু 85 পেলেও কেউ মানে রোখান নেই।